সত্য সেলুকাস, সত্যিই কি বিচিত্র এই দেশ। যে দেশের দেবদেবীরা পর্যন্ত মেড ইন চায়না, সে দেশেই আত্মনির্ভর হতে বন্ধ করা হয় 56টা চীনা অ্যাপ। সত্যি করে কি এই ম্যাপের বদলা কি অ্যাপে নেওয়া সম্ভব? এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মোল্লা। আপনাকে বেঙ্গল টিভিতে স্বাগত। নমস্কার। প্রথমে আমি সরাসরি প্রশ্নে যাব যে যখন পুলওয়ামা কাণ্ডে একটা ঘটনা ঘটলো তখন তড়িঘড়ি সার্জিক্যাল স্ট্রাইক করা হলো, কিন্তু চীনের যখন লাদাখ যখন মানে গালওয়ান যখন আমাদের সেনাগুলো মারা গেল তখন কিন্তু ডিজিটাল স্ট্রাইক করা হলো। কেন সার্জিক্যাল স্ট্রাইকে গেল? এটা কি কেন্দ্রের ব্যর্থতা? দেখুন, কেন্দ্রের ব্যর্থতা তো অবশ্যই, এখানে তো কোনো সন্দেহ নেই। আমরা যখন আমাদের বীর সেনা 20 জন চীনা সৈন্যদের হাতে শহীদ হওয়ার বেশ কয়েকদিন পর প্রধানমন্ত্রী বিবৃতি দিলেন যে আমাদের ভারতীয় কোনো চীনাদের কোনো সেনা ভারতের সীমানায় প্রবেশ করেনি। তাহলে কি ভারতীয় সেনারা চীনে প্রবেশ করেছিলেন দিয়ে মারা গেছেন, না চীনা সৈন্যরা ভারতে প্রবেশ করে ভারতীয় সেনাদেরকে মেরেছে? এটা কিন্তু আমাদের কাছে এখন অজানা, এটা কিন্তু পরিষ্কার নয়। কিন্তু যখন পুলওয়ামা কাণ্ড ঘটার পর কত নম্বর গাড়ি, কোন গাড়ি, কত RDX ছিল, কটার সময় ঢুকেছে, কিভাবে ঢুকেছে, বিস্ফোরণ হওয়ার আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা টেলিভিশনের সামনে সমস্ত কিছু তথ্য পেয়ে গেলাম, সমস্ত কিছু জেনে গেলাম। সেটা পুলওয়ামা কাণ্ডে যখন ঘটে, এবং তার কিছুদিনের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী 56 ইঞ্চি কিন্তু দেখিয়েছিলেন, এবং এটা আমরা দেশবাসী খুশি হয়েছিলাম। তার যোগ্য জবাব পাকিস্তানকে দিয়েছে। কিন্তু আজকে তার থেকেও আমার মনে হয় বড় ভয়াবহ ঘটনা চীন করেছে ভারতের সাথে। তাহলে সেই তুলনায় প্রধানমন্ত্রীর তো বিবৃতি সেইভাবে দিতেই পারলো না, সঠিক তথ্য বলতে পারলো না, টেলিভিশনে তার কোনো তথ্য উঠে এলো না, স্বরাষ্ট্র দপ্তর থেকে তার কোনো তথ্য উঠে এলো না, তার বিরুদ্ধে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হলো না। কিন্তু তার বদলে কি হলো না, কয়েকটা অ্যাপস বন্ধ করে দেওয়া হলো। তাহলে অ্যাপস বন্ধ করেই যদি যুদ্ধের মোকাবেলা করা যায়, শহীদদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া যায়, তাহলে এই যে কোটি কোটি টাকা ভারত সরকার খরচা করে রাশিয়া থেকে, আমেরিকা থেকে রাফাল, সুখোই, এই যে বড় বড় অত্যাধুনিক যুদ্ধর অস্ত্র কিনছেন, তাহলে এগুলো কেনার প্রয়োজন কি ছিল? ওনারা যেটা বলছেন যে এই সমস্ত অ্যাপগুলোর জন্য আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছিল। তাহলে কি যখন এগুলো লজ হলো তখন কেন কোনো রকম রিসার্চ করা হয়নি? এখন কেন সেটা বলা হচ্ছে? না, আমি একটা কথা বলি, যদি মনে হয় চীনা দ্রব্য বয়কট করলেই আমাদের সবকিছু সমস্যার সমাধান মিটে যাবে, একটা কথা আমাকে বলুন, আমি কি চীনে বাজার করতে যাই চীনা দ্রব্য কেনার জন্য? আমি নিশ্চয়ই চীনে গিয়ে বাজার করে আসি না। চীন থেকে মালটা ভারতে আসছে, তা ভারত সরকার চীনের মাল ভারতে প্রবেশ করা বন্ধ করে দিক। আমাদেরকে কেন বলছে বন্ধ করো? বন্ধ করার হাতিয়ার তো সরকারের হাতেই আছে। সরকার তো একটা অর্ডিন্যান্স জারি করে দিলেই হলো যে আমরা এই নিয়ম জারি করলাম, চীনের কোনো দ্রব্য ভারতে প্রবেশ করবে না। কাস্টম বিভাগকে অর্ডার দিয়ে দিই, কাস্টম বিভাগের মাধ্যমে তো বিদেশের জিনিসগুলো আমাদের ভারতবর্ষে ঢুকছে। তাহলে একটা ভারত সরকার অর্ডার জারি করে দিলেই তো চীনের সমস্ত দ্রব্য ভারতে প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে আমাদেরকে বারণ করার তো কোনো প্রয়োজনই নেই, তার অস্ত্র তো সরকারের হাতেই আছে। বারবার কোনো ঘটনা দায় এড়িয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের ওপর প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন বারবার, যেটা তো প্রধানমন্ত্রীর কাজ নয়। সমস্ত দায়ভার যদি জনসাধারণের ওপর ছেড়ে দেওয়া হবে, তাহলে তেনাকে ভারতবর্ষের 130 কোটি মানুষ নির্বাচন করে দিল্লির মসনদে কিসের জন্য বসিয়ে রেখেছে, এটা আমাদের ভাবতে হবে। তার কারণ হচ্ছে চীনের বিরুদ্ধে কোনো অ্যাকশন কারণ নেয়নি এই কারণেই, কারণ আমরা জানি নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকারটা যেখানে হিন্দু মুসলমানের গন্ধ আছে সেখানেই তারা 56 ইঞ্চি সেনা দেখায়, আর যেখানে কোনো ধর্মীয় গন্ধ নেই সেখানে নরেন্দ্র মোদীর সরকার নেই। এটাও তাই। বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছিল কেন্দ্র সরকার, আর কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে রেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। আপনারা দেখুন, বুলেট ট্রেন শুরু হয়েছে, একটা শুরু করেছিল যতদূর সম্ভব আমার মনে হয় আগ্রা থেকে দিল্লি। তো সেই বুলেট ট্রেনের ভাড়া যা করা হয়েছিল
তার থেকে কম পয়সায় আমি ফ্লাইটে দিল্লি চলে যেতে পারবো। তাহলে আমার বুলেট ট্রেনে যাওয়ার কি দরকার আছে বলুন? আমি বুলেট ট্রেনে কিসের জন্য যাবো? যে বেসরকারিকরণ করা আর হচ্ছে, এই যে বেসরকারিকরণ, আপনি বলুন আজকের দিনে আমি যদি অসুস্থ হই, আমি গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া পরিবারের মানুষ, আমি অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলে আমাদের গভর্নমেন্ট হসপিটাল আছে, আমি গভর্নমেন্ট হসপিটালে গেলাম, গভর্নমেন্ট হসপিটালে গিয়ে আমার সম্পূর্ণ চিকিৎসাটা কিন্তু বিনামূল্যে। কিন্তু এই গভর্নমেন্ট হসপিটালগুলোকে যদি প্রাইভেট করে দেওয়া হয়, বা আমি যদি কোনো প্রাইভেট হসপিটালে চলে যাই, পার ডে আমার বেড ভাড়ায় হয়তো 1600 বা 2000 বা 3000 টাকা, আমি পারবো? তাহলে আমরা কিন্তু এই রেল যদি বেসরকারিকরণ হয়ে যায়, রেলের ভাড়া এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা সাধারণ মানুষের জন্য কিন্তু ক্ষতিকারক। আজকে দীর্ঘ 3 মাস লকডাউন, এই দীর্ঘ 3 মাস লকডাউনের ফলে মানুষের অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছে। এই সময় যে কোনো সরকারের উচিত অর্থনৈতিক দিক থেকে সাধারণ মানুষকে চাঙ্গা করা, আর অর্থনৈতিক দিক থেকে যতক্ষণ না সাধারণ মানুষ চাঙ্গা হচ্ছে ততক্ষণ কিন্তু সরকার চাঙ্গা হতে পারবে না। তাহলে এই মুহূর্তে দরকার সাধারণ মানুষের হাতে টাকা। তাই সাধারণ মানুষের হাতে কীভাবে টাকা যাবে, সাধারণ মানুষ কীভাবে ইনকামে হয়ে উঠবে এই লকডাউনের ফলে, সেই চেষ্টা সরকারের করা উচিত। কিন্তু আমরা দেখছি সেই সরকার সেই চেষ্টা না করে একটা মানুষ মরে আছে তাকে আরও মারছে। আজকে মানুষ খেতে পাচ্ছে না, আজকে মানুষ হাহাকার করছে চারিদিকে কর্ম হারিয়ে। সেই জায়গায় রেলের ভাড়া বাড়াচ্ছে, পেট্রোলের ভাড়া বাড়াচ্ছে, ডিজেলের ভাড়া বাড়াচ্ছে। আজকে ধরুন আমি বলছি একটা খেটে খাওয়া গরিব মানুষ, তার না হয় মোটরসাইকেল নেই, তার কোনো অসুবিধা নেই, কিন্তু পেট্রোল ডিজেল রেলের ভাড়া বাড়ার জন্য আমার ওই গরিব মানুষটা যে চাল ডাল ভাত মুড়ি যে খাবারগুলো আমরা দৈনন্দিন জীবনে খাই, সেটার মূল্য তো বাড়বে, ক্যারিং কস্ট তো বাড়বে। তাহলে গরিব মানুষগুলো যাবে কোথায়? আমরা দেখেছি এই লকডাউনের ফলে রেলের ভাড়া জোগাড় করতে না পেরে মা তার ছেলেকে কোলে করে নিয়ে, অজস্র বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে তার মা রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখেছি। প্ল্যাটফর্মে মা মারা গেছে, বাচ্চা আঁচল ধরে টানছে, এইসব মানে দৃশ্য আমরা ভারতবর্ষের বুকে দেখেছি। সেই দিন আবার কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসছে। একটা সময় এমন আসবে রেলের ভাড়া সাধারণ খেটে খাওয়া মানুষ রেলে আর চাপতে ভয় করবে, রেলে চাপতে পারবে না। ওই রেল লাইনে ধার দিয়ে 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 হেঁটে যেতে হবে, নয়তো যে সমস্ত ন্যাশনাল হাইওয়ে, যে সমস্ত লোকাল রোড আছে দেখবেন হেঁটে হেঁটে যাবে, রেলে চাপার ক্ষমতা তাদের হবে না। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। ইতিমধ্যেই করোনা ভাইরাস আমাদের দেশ সহ বিশ্বকে ইতিমধ্যেই কিন্তু একটা বিপদের মুখে ফেলে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা একটু আগে শাহাবুদ্দিন বাবু বলছিলেন যে ইকোনমিক্সের অবস্থা এই মুহূর্তে রাজ্য তথা ভারতবর্ষের মানুষকে ভাবিয়ে তুলছে। সত্যি করেই এই মুহূর্তে কোনো রকম রাজনীতি না করে দেশের মানুষেরকে কিভাবে আবার স্বাবলম্বী করা যায়, যেহেতু এই মুহূর্তে অনেকে কর্মহীন পড়েছে, সেদিকটা অবশ্যই ভাবা উচিত। এবং কেন্দ্র সরকার পাশাপাশি রাজ্য সরকারকে ভাবা উচিত অযথা কোনো রকম জমায়েত না করা। এবং আমরা কিছুদিন আগেও দেখলাম যে প্রত্যেকটা দলই কিন্তু ইতিমধ্যে তাদের রাজনৈতিক প্রচারে নেমেছে, সেটাও কিন্তু করোনা বিধি মেনে করা হোক, এটা সকলেই চাই। আজকের মতো এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল টিভি, এবং অবশ্যই কেমন লাগলো আজকে টক শো জানাবেন, কমেন্ট করে লাইক করবেন, শেয়ার করবেন। ক্যামেরায় সুদীপ্ত রায়ের সঙ্গে শেখ জাহাঙ্গীর।